বদলে যাচ্ছে পুলিশ, র্যাব আর আনসারের পোশাক। নতুন ইউনিফর্ম চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, শুধু পোশাক নয়, এসব বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। এ সময় তিনি আরও জানান, শক্তিশালী করা হচ্ছে বিজিবি। অনুমোদন দেওয়া হয়েছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। ২৪-এর আন্দোলনে ২০ বছর পর বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, সাথে বদল হচ্ছে র্যাব ও আনসারের পোশাকও। এই তিনটিকে চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বর্বরতায় ক্রোধের মুখে পড়ে বাহিনীটি। থানা পুড়িয়ে অর্ধশত পুলিশ সদস্যকে হত্যা করে উত্তেজিত জনতা। এরপর থেকে পুলিশের সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। 18 ধরনের ইউনিফর্ম থেকে চূড়ান্ত করা হয় 3টিকে। তবে একসাথে পরিবর্তন নয়, পর্যায়ক্রমে পোশাক পাবেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের সিলেক্ট করা হয়েছে। একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে। ব্রিটিশ আমলে পুলিশের ইউনিফর্ম ছিল সাদা রঙের। 1847 সালে বদলে করা হয় খাকি, যা সময়ের সাথে কিছুটা পরিবর্তন হয়। সবশেষ 2004 সালে পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আসে। প্রশ্ন উঠেছে, শুধু পোশাক বদল করলেই কি পুলিশ বদলে যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, পোশাকের সাথে মানসিকতার বদলকেও গুরুত্ব দিচ্ছেন তারা। পোশাকের সাথে সাথে সব কিছু, মন মানসিকতা সব কিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। শুধু পুলিশ নয়, শক্তি বাড়ানো হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতেও। এজন্য তাদের অত্যাধুনিক অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও তার জবাব দিতে পারেনি বিজিবি, জানিয়ে সমালোচনার সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে তারা ব্যবহার করতে পারবে প্রাণঘাতী অস্ত্র। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই, বা কেন টিয়ার শেল মানে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। ওরা কি প্রাণঘাতী কোনো অস্ত্র ইউজ করতে পারবে কিনা আমাদের বিজিবি এখন পর্যন্ত? প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিক্টেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। যতদিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামীতে ভোটের সময় কেউ যাতে কেন্দ্র দখল বা অনিয়ম করতে না পারে, সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করে তিনি বলেন, এবার বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে ভোটার তালিকার অধিকার আদায় করবে। সঠিক ভোটার তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান সিইসি। আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান স্টালিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছেই। প্রধান উপদেষ্টার দেয়া সম্ভাব্য সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের আয়োজনে তৎপরতা দেখাচ্ছে নির্বাচন কমিশনও। সেই যাত্রায় এবার গতি বাড়ালো কমিশন। হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 65,000 কর্মী তথ্য সংগ্রহ করবেন। হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। নির্বাচন কমিশনারদের আহ্বান, ছাত্র জনতার অভ্যুত্থানে রক্ত দিয়ে শহীদ আহতরা ভোটাধিকার প্রতিষ্ঠায় যে সুযোগ তৈরি করে দিয়েছে তা যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য তথ্য সংগ্রহকারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম,
আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। শুধু আমি বলাতে আপনি স্বাক্ষর করবেন না, বরং আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা এখনই যাচাই করে আপনি স্বাক্ষর করুন। একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যেই ধাপ, তাকে ভোটার তালিকাভুক্ত করা, এই আমানতের খেয়ানত আমরা করব না ইনশাল্লাহ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই সঠিক ভোটার তালিকা দরকার। এজন্য দেশবাসীর সক্রিয় ভূমিকা চান তিনি। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে না। বলেন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভয় ভীতি বাধা উপেক্ষা করে এবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে জনগণ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। সাভার উপজেলা পরিষদে এদিন ভোটার তালিকা হালনাগাদে অংশ নেন তরুণ তরুণীরা, জানান জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব এবং ভোট দেওয়ার আকাঙ্ক্ষার কথা। এর আগেও আমরা শুনছি যে আমরা অনেক সময় ভোট দিতে পারে নাই, অনেকে সুষ্ঠুভাবে পরিচালিত হবে এই আশাই করছি। দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে নির্বাচন করতে ভূমিকা রাখতে পারবো। এবার ভোটারযোগ্য প্রায় 19 লাখ নাগরিকের তথ্য সংগ্রহের আশা নির্বাচন কমিশনের। স্পষ্টতই আগামী নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। একদিকে ভোটাধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে মুখে রয়েছেন সবাই ভোটার হয়ে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সেজন্য অপেক্ষা করতে হবে সেই ঘন্টার পর্যন্ত যখন সবাই ঠিকঠাক মতো ভোটটা দিতে পারবেন এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। খুন, গুম, দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী করতে গিয়ে তিনি বলেন, দেশের উপর দিয়ে বড় ধরনের একটি ঝড় গেছে, নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে। দলকে পুনর্গঠন করে নেতাকর্মীদের তার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন মইনুল হাসান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফর্ম পূরণের মাধ্যমে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও নিজেদের সদস্য পদ নবায়ন করেন। মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, অনুপ্রবেশের নামে দলে যাতে কোনো দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করে দেন। সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 15 বছর শেখ হাসিনা সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ঐক্যবদ্ধভাবে এখন দেশ পুনর্গঠন করতে হবে। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। সেই ঝড় কেটে গিয়েছে। ঝড় কেটে যাবার পরে যখন ঝড় হয়, প্রাকৃতিকগতভাবেও যখন ঝড় হয়, ঝড়ে চলে যাওয়ার পরে লন্ড ভন্ড শস্য খেতেই হোক, ঘর বাড়ি হোক, মানুষ আবার সেটিকে পুনর্গঠন করে। যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণের সেই প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। কাজেই আপনাদের দিকে দল তাকিয়ে আছে এবং আপনারা থানা, পৌর, ইউনিয়ন, গ্রাম, জেলা এই পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তাদের মাধ্যমে অর্গানাইজ করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে আন্দোলনের সময়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা বিভিন্ন সময় তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনারা সফল করেছিলেন, আমাদের সেই বিভাগীয় সমাবেশগুলো, আমাদের বিভিন্ন সময় অন্যান্য অনুষ্ঠানগুলো আপনারা সফল করেছিলেন, এই
কর্মসূচিটি আপনারা সফল করবেন। নীতি নির্ধারকরা জানান, আপাতত নতুন কাউকে দলে নেওয়া হবে না। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের পুরনোরাই তাদের সদস্যপদ নবায়ন করবেন। তাদের প্রত্যাশা, এর ফলে গতি পাবে দলের সাংগঠনিক কার্যক্রম। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে ঐক্যমতে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসে অ্যান্ড জ্যাকবসনের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে পুনরায় অঙ্গীকারের কথা জানিয়ে ট্রেসে অ্যান্ড জ্যাকবসন বলেন, উন্নয়ন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমতে এবং পরবর্তী নির্বাচনের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমতে তৈরি করা খুব কঠিন কাজ, কিন্তু জুলাই ঘোষণাপত্রের মূল প্রতিপাদ্য ঐক্য। মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন ফল প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা, নইলে কাল থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের। এছাড়া মেডিকেল ভর্তির পরীক্ষার পদ্ধতি বাতিলের দাবিও করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদ ও ফল পুনর্মূল্যায়নের দাবিতে আবারও কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও চিরচেনা সেই স্লোগান, কোটা না মেধা, মেধা মেধা। মেডিকেলে কোনো মুক্তিযোদ্ধা কোটা চান না উল্লেখ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আনতে হবে। পরীক্ষার পর উত্তরসহ ফলাফল প্রকাশের দাবিও জানান তারা। এ সময় মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় কেন কোটা থাকবে? আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা, তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা অত্যন্ত দুর্বল। কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রশ্নগুলো সরাসরি তুলে দেওয়া হয় অনুশীলনী থেকে। আমরা এটা চাই না। এখানে হাজার হাজার শিক্ষার্থীর আবেগ, তাদের বাবা মায়ের স্বপ্ন এবং সবচেয়ে বড় কথা আমাদের স্বাস্থ্য খাত জড়িত। সেইখানে এই যে ডাক্তার নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেখানে যদি এরকম বৈষম্য এবং অযোগ্যদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষা স্বাস্থ্য অবস্থা অবশ্যই সেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অর্ধেকেরও কম মার্কস পেয়ে যারা চান্স পায়, তারা পরবর্তীতে যখন ডাক্তার হবে তখন তারা কি চিকিৎসা দিবে? তাদের এই ভুল চিকিৎসার কারণেই কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, সম্পূর্ণ ডাক্তারদের উপর দোষারোপ করা হবে। তাদের দাবি শুধু ভর্তি নয়, চাকরি সহ সব পরীক্ষায় অযৌক্তিক কোটা চিরতরে বাতিল করতে হবে। যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন, যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন, সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে, তার সেই বিরুদ্ধে করা আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে? আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%, শারীরিক প্রতিবন্ধী কোটা 1% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সেই অনুযায়ী গত রোববার সারা দেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে 35, নারীদের 37 ও ক্ষেত্র বিশেষ উন্মুক্ত করার দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন 35 প্রত্যাশী শিক্ষার্থীরা। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এই দাবি জানান তারা। এ সময় আন্দোলনকারীরা বলেন, সারা দেশে করোনার প্রভাবে শিক্ষার্থীদের জীবন থেকে 2.5 বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ডিপার্টমেন্টে সেশন জট। এই অবস্থায় 35 বছর একটি যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার। শহীদদের রক্তের উপর দাঁড়ানো সরকারকে অবিলম্বে এসব দাবি মেনে নিতে বলেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এদিন পুলিশের সাবেক এসি তানজিল আহমেদ সহ 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানেই চলছে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ। ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে গত 20 নভেম্বর আবেদন করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী। সোমবার শুনানিতে আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। এটা হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সংবিধানের 150 ধারা আর্টিকেল 150-এ এটা স্পষ্টভাবে বলা আছে কেন এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আমাদের যে 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না, এটা হচ্ছে একটা একদম নিরেট একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে আসামিপক্ষ যে যুক্তি উপস্থাপন করেছে তা ভিত্তিহীন। তারা সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন, এইটা এই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। সরকারের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে কিনা সেটা তারা চ্যালেঞ্জ করেছেন। আমরা বলেছি এটা এই ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়। সংবিধানের 47-3 এবং 47-এর ক অনুচ্ছেদে বর্ণিত আছে যে যাদের উপরে এই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি অথবা মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যার অভিযোগ থাকবে, তারা তাদের মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে কোনো রিট পিটিশন দায়ের করতে পারবে না, বা তাদের জন্য যে সমস্ত আইন তৈরি করা হবে সেই সমস্ত আইন অবৈধ হবে না, যদিও সেটা সংবিধানের কোনো ধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়। যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি, এবং আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত তাদের। এদিন ট্রাইব্যুনালে আনা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক এসি তানজিল আহমেদ, পুলিশ কনস্টেবল আকরাম হোসেন ও হোসেন আলীকে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুজনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর একজনের বিরুদ্ধে আগে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছিল, তাকে আজকে গ্রেপ্তার করে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিন নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আলী ইব্রাহিমকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল।